মেঘলা, পানি তো বেড়েই চলেছে, উঠোনটা তলিয়ে গেল। এখন চালের ওপর এসে ঠাঁই নিতে হলো রে। রিনা তো ভয়ে কাঁপছে। ভয় পেলে চলবে না রায়হান, নদীটা কেমন হিংস্র হয়ে উঠেছে আজ, কিন্তু আমাদের শক্ত থাকতে হবে। দাদু, দাদু করিমকে দেখেছো? উনি কেমন শান্ত হয়ে বসে আছেন। এই বন্যা সাধারণ বন্যা নয় রে দাদুরা। আমার এই ৬৮ বছরের জীবনে বহু প্লাবন দেখেছি, কিন্তু মেঘের এই গর্জন আর পানির এই অদ্ভুত নীল রং আগে কখনো দেখিনি। প্রকৃতি আজ কোনো বড় সংকেত দিচ্ছে। ভাইয়া, আমার খুব ভয় করছে, চারদিকে শুধু পানি আর পানি। আমাদের ঘরটা কি ভেসে যাবে? আমরা আমরা কোথায় যাব? করিম চাচা ঠিক ধরেছেন। আজ জাল ফেলতে গিয়ে আমার গা শিউরে উঠেছিল। পানির নিচে বিশাল কিছুর ছায়া দেখেছি। সাধারণ কোনো মাছ নয় ওটা। এই বন্যা সেই ছায়াকেই ডেকে এনেছে। ছায়া? কিসের ছায়া কাশেম চাচা? এই বিপদের সময় মাছের কথা কি বলছেন আপনি? আমাদের বাঁচানোর কোনো উপায় খুঁজুন। ছি, কি মাছের কথা বলছেন আপনি? ওই দেখো, ওই পানির নিচে ওটা আলোর মতো কি চলছে। নীল রঙের একটা আভা আমাদের দিকেই আসছে। তবে কি সেই পুরনো কিচ্ছা সত্যি হতে চলল? কাশেম, নৌকাটা চালের সাথে শক্ত করে বাঁধ, কিছু একটা ঘটতে চলেছে। ভয় পেও না মানব সন্তানেরা, এই বন্যা তোমাদের ধ্বংস করতে আসেনি, এসেছে এক চরম সত্যকে প্রকাশ করতে। আমি নীল মাছ, এই জলরাজ্যের প্রহরী। ও বাবা গো, ভূত! মাছ কথা বলছি। ভাইয়া, ভাইয়া আমাকে বাঁচাও। আপনি আপনি কে? মাছ হয়ে মানুষের ভাষায় কথা বলছেন কি করে? আমাদের কি করতে চান? থামো রায়হান, ও যদি আমাদের ক্ষতি করতে চাইতো তবে এতক্ষণে নৌকোটা উল্টিয়ে দিতে পারত। আপনি কেন এসেছেন এখানে, আর এই বন্যার কারণই বা কি? ওরে বাবারে, এ জ্যান্ত ইলাহি কাণ্ড। আমি সারা জীবন নদীতে মাছ ধরেছি, কিন্তু এমন নীল মাছ কখনো দেখিনি চাচা। এ তো সাক্ষাৎ জলপরি, জলপরি। শান্ত হও সবাই। আমি আমার বাবার কাছে শুনেছিলাম এই গ্রামে এক প্রাচীন রহস্য চাপা পড়ে আছে। যখনই সেই রহস্য জাগ্রত হতে চায়, তখনই নদী এমন নীল রূপ নেয়। নীল মাছ, তুমি কি সেই প্রাচীন চুক্তির কথা বলতে এসেছো? ঠিক বলেছ বৃদ্ধ করিম, তোমাদের পূর্বপুরুষেরাই মাটির নিচে যা লুকিয়ে রেখেছিল, আজ তা মুক্ত করার সময় এসেছে। এই বন্যার পানির নিচে আসলে এক পবিত্র ধারা, যা সত্যকে মুছে পরিষ্কার করবে। কিসের সত্য? দাদু, তুমি কি লুকাচ্ছ আমাদের কাছে? আমাদের এই ছোট্ট গ্রাম, এই ভাঙা ঘর, এই পেছনে আবার কিসের রহস্য থাকবে বলো? আমাদের কি করতে হবে পরিষ্কার করে বলুন। আমরা কি বন্যার হাত থেকে বাঁচতে পারবো না? বাঁচতে হলে তোমাদের আমার পিঠে চড়তে হবে। আমার পিঠের উপরই আজ তৈরি হবে তোমাদের নতুন বাড়ি। কিন্তু তার আগে তোমাদের গ্রামের সেই অভিশপ্ত পুরনো কবরের কাছে যেতে হবে। ওই পুরনো কবরস্থান? ওরে বাবারে, ওইখানে তো দিনের বেলাতেও কেউ যায় না। বন্যার পানিতে তো ওটা ডুবে যাওয়ার কথা। না কাশেম, ওই কবরস্থান কখনো ডোবে না। যতই বন্যা হোক, ওই মাটির ঢিবি পানির ওপরেই থাকে। রায়হান, মেঘলা, আমাদের যেতে হবে। নীল মাছ যা বলেছে তার পেছনে গভীর কারণ আছে। আমি যাব না, ওখানে ভূত আছে। আমি আমি চালের উপর থাকবো। মনু, ভয় নেই, আমি আছি তো। আমরা তৈরি। কিন্তু আপনার পিঠে বাড়ি মানে কি? আমরা কিভাবে একটা মাছের পিঠে থাকবো? বিশ্বাস রাখো রায়হান,
আমার পিঠে কোনো সাধারণ চামড়া নয়, ওটা এক জাদুকরি দ্বীপ। এসো সবাই একে একে আমার পিঠে নেমে এসো। হে কি, এ তো একদম শক্ত মাটির মতো। রায়হান, রায়হান চলে এসো, কোনো ভয় নেই। এ তো সত্যি এক অলৌকিক কারবার, চোখের সামনে দেখেও তো বিশ্বাস হচ্ছে না। এটাই প্রকৃতির লীলা। চল রায়হান, আজ সব হিসাব নিকাশ চুকে যাবে। মেঘলা, দেখো আমাদের ঘরের চালটাও যেন পানির ওপরে ভাসতে ভাসতে এই মাছের পিঠের কাছে এসে আটকে গেল। ঠিক তাই, রায়হান, কাশিম চাচা হাত লাগান। এই মাছের পিঠেই আমাদের থাকার মতো একটা ঘর বানিয়ে নিতে হবে। যতক্ষণ না বন্যা কমছে, আমাদের এটাই আশ্রয়। মেঘলামা ঠিকই কইছে, মানভাসী মানুষের আবার ঘরের বাজ বিচার কি। মাছের পিঠেই আজ আমাদের সংসার। কিন্তু মাছ বাবাজি, তুমি আমাদের নিয়ে ওই কবরের দিকে কেন যাচ্ছ? কারণ তোমাদের ঘরের ঠিক নিচেই ছিল সেই রহস্যের মূল পথ, যা এখন পানির নিচে। আর এই কবরস্থানটি হলো সেই সত্যের চাবিকাঠি। বৃদ্ধ করিম, তুমি কি এখনো তোমার নাতি নাতনিদের বলবে না কেন তোমরা এই গ্রামে এসে বসতি করেছিলে? দাদু, তুমি কি আমাদের কাছে কিছু লুকোচ্ছ? বলো না, বলো না কি হয়েছে। সময় এসেছে রে দিদি ভাই। আজ থেকে ঠিক 50 বছর আগে, যখন আমি তরুণ ছিলাম, এই গ্রামে এক অদ্ভুত সাধু এসেছিলেন। তিনি এক অভিশপ্ত বাক্সের কথা বলেছিলেন, যা এই গ্রামের মাটিতে পুঁতে রাখা হয়েছিল। সাধু? অভিশপ্ত সাধু? দাদু, তুমি তো কখনো এসব বলনি। আর ওই কবরটা কার দাদু? গ্রামের মানুষ বলে ওখানে নাকি এক নিঃসঙ্গ মানুষ একা থাকতেন, যিনি মারা যাবার পর নিজের কবর নিজেই করেছিলেন। গায়ের লোকে যা জানে তা তো অর্ধেক সত্য। যিনি মারা গিয়েছিলেন তিনি সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন এই নীল মাছের পূর্বপুরুষদের রক্ষক। আর যে বাক্সটি পুঁতে রাখা হয়েছিল, সেটি আমাদের পরিবারের লোকই চুরি করেছিল। কি বললে দাদু? আমাদের পরিবার চোর? আমরা তো সাধারণ চাষি আর ছেলের পরিবার। ও করিম চাচা, এ কি শুনলাম? আপনার বাপ দাদারা চোর ছিল, এই জন্যই কি আমাদের বংশে আজও এত অভাব? হ্যাঁ, সত্য আংশিক প্রত হলেও তা প্রকাশ পাওয়া জরুরি। করিমের পিতা সেই জাদুকরি বাক্সটি লোভের বশে বেছে নিয়েছিলেন, যার মধ্যে ছিল নদীর সমস্ত মাছ আর জলের ভারসাম্য বজায় রাখার মণি। সেই মণি হারানোর পর থেকে এই নদী প্রতি বছর হিংস্র হয়ে ওঠে আর বন্যা ডেকে আনে। তার মানে প্রতি বছর বন্যায় যে এত মানুষের ঘর বাড়ি ডুবে, এত মানুষ মারা যায়, এর পেছনে রায়হানদের পরিবারের হাত আছে? না, আমার ভাইয়া চোর না, আমার দাদুও চোর না। দাদু, এটা তুমি কি বললে? আমি আজীবন গর্ব করতাম যে আমরা গরিব হলেও সৎ। আজ এই মাছের সামনে আমাদের এভাবে ছোট করলে। আমাকে ক্ষমা করিস রে দাদুরা। আমার বাবা মরার আগে এই সত্য আমাকে বলে গিয়েছিলেন। বলেছিলেন যেদিন মহা সংকট আসবে, সেদিন যেন আমি এই পাপের প্রায়শ্চিত্ত করি। আজ সেই দিন। ওই দেখো, পানির ওপর জেগে থাকা একমাত্র শুকনো মাটি। ওই কবরের ভেতর আছে সেই বাক্সটি। কিন্তু অভিশাপ মুক্ত করতে হলে চোরের বংশের কাউকে ওই কবরের ভেতর নামতে হবে এবং মণিটি বের করে আমার মুখে দিতে হবে। ওরে বাবারে,
আমি নাই এই কামে। এই কবরের ভেতর নামা, তাও আবার অভিশপ্ত কবর। রায়হান তুই যা, আর তোর বাপ দাদার পাপ তোরেই ধুইতে হইব। কাশেম চাচা, বিপদের সময় রায়হানকে একা ফেলে দিচ্ছেন? ও তো তখনও জন্মই নেয়নি। রায়হান, আমি তোর সাথে যাব, ভয় পাসনি তুই? না মেঘলা, কাশেম চাচা ঠিকই বলেছেন। আমাদের পরিবারের ভুলের খেসারত অন্য কেউ কেন দেবে? আমি একাই নামবই কবরে। যদি মরি তবে নদীর শান্তি লাভের জন্যই মরব। না ভাইয়া, তুমি কেউ না। ওখান থেকে কেউ ফিরে আসে না ভাইয়া। মেঘলা, রিনাকে দেখে রেখো। দাদু, দোয়া করো আমি যেন পাপ মুক্ত হয়ে ফিরে আসতে পারি। যা দাদু, তোর সৎ সাহসী তোকে বাঁচিয়ে রাখবে। খোদা তোর সহায় হল। এ কি, বাক্সের ভেতরে মণি তো আছেই, কিন্তু তার পাশে একটা পুরনো ডায়েরি আর একটা কঙ্কাল। কঙ্কালের গলায় আমাদের পারিবারিক লকেট। রায়হান, কি পেলে? জলদি বেরিয়ে এসো, পানি কিন্তু আরো বাড়ছে। দাদু, এই কবরের কঙ্কালের গলায় আমাদের পারিবারিক রূপোর লকেট কেন? আর এই ডায়েরি, এটা কার? ওরে খোদা, এ তো আবার বড় ভাই আরবারের ডায়েরি। আরবার যে 50 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। আরমান, বড় চাচা, উনি তো শুনেছিলাম শহরে গিয়ে বড় ব্যবসা ফেলেছেন। উনি এই কবরে কেন? এবার শেষ সত্যটা শোনো। করিমের বাবা নন, চোর ছিলেন তার বড় ভাই আরমান, যে মণিটি চুরি করে পালানোর সময় বন্দী হয়ে অনুশোচনায় নিজেই নিজের কবর খুঁড়ে মণিটি রক্ষা করতে করতে এখানেই প্রাণ দেয়। আর করিমের বাবাকে মিথ্যে বলেছিল, যেন লজ্জিত হয়ে কেউ আর সেই মণি খুঁজতে না আসে। হ্যাঁ, ডায়েরিতে জ্যাঠামশাই নিজের পাপের কথা স্বীকার করে পাহারাদার হয়ে থাকার কথা লিখেছেন। আমাদের পরিবার চোর নয়, জ্যাঠা নিজের পাপের শাস্তি নিজেই ভোগ করে গেছেন। তোমাদের পরিবার আজ মুক্ত হলো। রায়হান, তোমার সাহসে আমি মুগ্ধ। আর এই মাছের পিঠের বাড়ি আজ থেকে তোমাদের স্থায়ী নিরাপদ আশ্রয়, যেখানে কোনো বন্যা কোনোদিন আঘাত হানবে না। তোমরা সুখে শান্তিতে বসবাস করো। দেখো, আকাশটা পরিষ্কার হয়ে গেছে, আমরা বেঁচে গেছি। আর আমাদের জ্যাঠামশাই কোনো খারাপ মানুষ ছিলেন না। সত্যির জয় হলো রায়হান। আজ থেকে নীলবাছের পিঠে আমাদের নতুন জীবন শুরু হলো। রায়হান বাবা, আজ সকালের আলোটা দেখেছিস? এত বছর এই নদীতে জাল ফেলেছি, কিন্তু পানির এমন কাচের মতো পরিষ্কার রূপ আমি আর কখনো দেখিনি। আজ নদীতে কোনো ভয় নেই, কোনো হিংস্র স্রোত নেই। ঠিক বলেছেন কাশেম চাচা, নীল মাছটি বিদায় নেওয়ার আগে নদীকে তার পুরনো রূপ ফিরিয়ে দিয়ে গেছে। আমাদের বড় জ্যাঠার আত্মা আজ শান্তিতে ঘুমাতে পারবে। আমাদের ওপর থেকে চোর অপবাদটা চিরতরে মুছে গেছে। শুধু অপবাদই মুছেনি রায়হান, আমাদের জীবনটাও বদলে গেছে। এই দেখো, মাছের পিঠের এই মাটির ওপর যে নতুন ফসল আর সুগন্ধি ফুল গাছগুলো গজিয়ে উঠেছে, এগুলো কিন্তু কোনো সাধারণ গাছ নয়। এই সুবাস কিন্তু পুরো গ্রাম ছড়িয়ে পড়ছে। হ্যাঁ রে দিদি ভাই, আজ আমার বুক থেকে এক বিশাল পাথরের মতো বোঝা নেমে গেছে। 50 বছর ধরে যে সত্যের গ্লানি আমি মনে চেপে রেখেছিলাম, আজ তা আলোর মুখ দেখেছে। খোদা আমাদের পরিবারকে বড় পবিত্র এক সম্মান দিলেন। ভাইয়া, ভাইয়া দেখো, তোদের ছোট ছোট মাছগুলো পানির উপর লাফিয়ে লাফিয়ে আমাদের বাড়ির চারপাশ ঘুরে বেড়াচ্ছি।
ওরা যেন আমাদের সাথে খেলা করতে চায়। ওরা খেলা করবেই তো বনু। আমরা এখন তো শুধু এই গ্রামের মানুষ নই, আমরা এই জলরাজ্যের পরম বন্ধু। আমাদের এই মাছের পিঠের বাড়ি চিরকালই সত্য আর সাহসের গল্প সবাইকে মনে করিয়ে দেবে। মানব সন্তানেরা, তোমাদের পরীক্ষার সময় শেষ হয়েছে। রায়হানের সততা আর মেঘলার সাহসের কারণে এই জলরাজ্য আজ তার হারানো পবিত্রতা ফিরে পেয়েছে। আজ আরমানের আত্মা মুক্ত আর শান্ত। আপনি আবার এসেছেন। আমরা ভেবেছিলাম আপনি চিরতরে চলে গেছেন। আমাদের এই ঘর, এই মাছের পিঠের বাড়ি, এটার এখন কি হবে? পানি তো নেমে গেছে। আমাদের কি আবার আগের ডাঙার ভিটায় ফিরে যেতে হবে? হ্যাঁ নীলমাছ, আমরা এই জাদুকরি বাড়িটাকে খুব ভালোবেসে ফেলেছি। এখানে এসে আমাদের মনের সব ভয় দূর হয়ে গেছে। রিনা তো এই বাড়ি ছেড়ে কোথাও যেতেই চাইছে না। হ্যাঁ, জলরাজ্যের প্রহরী আমার জীবনের শেষ লগ্নে এসে যে শান্তি আমি পেলাম তার কোনো তুলনা নেই। আমাদের এই নতুন আশ্রয় কি প্রকৃতি আমাদের কাছ থেকে কেড়ে নেবে? না বৃদ্ধ করি, প্রকৃতি যা একবার আনন্দের সাথে দান করে তা সহজে কেড়ে নেয় না। এই বাড়ি তোমাদেরই থাকবে, তবে রূপ কিছুটা বদলে যাবে। রায়হান, তুমি যে মণিটি আমার হাতে তুলে দিয়েছো তার এক ফোঁটা আলো আমি এই মাটির বুকে রেখে যাচ্ছি। ওরে বাবারে, এ কি কাণ্ড! মাছের গা থেকে আলোর ফোঁটাগুলো ঘাসের ওপর পড়ছে, আর সেগুলো কেমন সোনার মতো জল করছে। চাচা, এ তো আলাদিনের চেরাগের মতো। চেরাগের মতো কি, চেরাগের চেয়েও বড় জাদুকরি ব্যাপার। দেখো ভাইয়া, ওই আলোর ফোঁটাগুলো যেখানে পড়ছে সেখানে সুন্দর সুন্দর ফলের গাছ বড় হয়ে যাচ্ছে। কত আপেল চলে যাচ্ছে দেখো। আমি কি ওগুলো পেরে খাবো? হ্যাঁ বনু, তুই খেতে পারিস, কিন্তু আপনি যদি এখানে স্থির থাকেন তবে আপনার কষ্ট হবে না? আমার কোনো কষ্ট হবে না রায়হান, কারণ আজ থেকে আমার এই শরীর একটি স্থায়ী সবুজ দ্বীপে পরিণত হবে। নদী যখন শুকিয়ে যাবে তখন ওই দ্বীপ সবুজই থাকবে, আর যখন প্রতি বছর বর্ষায় নদী আবার ফুঁসে উঠবে তখন এই দ্বীপ পানির ওপর ভেসে থাকবে। তোমাদের আর কোনোদিন বন্যায় ডুবতে হবে না। তার মানে এই মাছের পেটের বাড়িটি চিরকাল আমাদের গ্রামকে বন্যার হাত থেকে রক্ষা করার একটা অভয় আশ্রম হয়ে থাকবে। আমরা কি অন্য মানুষদের এখানে আশ্রয় দিতে পারবো? অবশ্যই পারবে মেঘলা, কারণ পরোপকারী এই দ্বীপের মূল ভিত্তি। আর তোমরা যত বেশি বিপন্ন মানুষকে আশ্রয় দেবে এই দ্বীপের আকার ততটাই বড় হতে থাকবে। ধন্য তোমার বিচার। তোমার বড় ভাই আরমান যদি আজ বেঁচে থাকতো তবে দেখতো তার ভুলের প্রায়শ্চিত্ত কিভাবে এক মহৎ সেবার পথ খুলে দিয়েছে। রায়হান, মেঘলা, তোমরা এই নতুন দ্বীপের রক্ষক। করিম চাচা, আমি আর জীবনে কোনোদিন লোভ করে বেশি মাছ ধরবো না। নদীর প্রতিটা মাছকে আমি আজ থেকে নিজের সন্তানের মতো আগলে রাখবো। এই অলৌকিক ঘটনা আমার চোখ খুলে দিয়েছে। কাশেম চাচা, আপনি একা নন, আমরা সবাই মিলে এই নদী আর প্রকৃতির খেয়াল রাখবো। নীলমাছ, আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আমাদের আশীর্বাদ করুন যেন আমরা সব সময় এই সততার পথে চলতে পারি। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সাথেই থাকবে রায়হান। এখন আমার যাবার সময় হলো। আমার আত্মা এই দ্বীপের মাটির গভীরে মিশে যাবে, কিন্তু আমার চোখ থাকবে নদীর প্রতিটা তরঙ্গে। ভালো থেকো মানব সন্তানেরা।